আজকের ম্যাচে হায়দ্রাবাদের পিচ কিউরেটার ছিল নিতিন গডকরি। কারণ তার চেয়ে ভালো হাইওয়ে, মানে এরকম হাইওয়ে আর কেউ বানাতে পারবে না গোটা ইন্ডিয়াতে। সিরিয়াসলি, এটা কি, এটা পিচ ছিল ভাই। 250 রান করেছে পাঞ্জাব, সেই রানটা একবারের জন্য মনে হয়নি যে এটা মানে হায়দ্রাবাদ ম্যাচ থেকে বাইরে। যেরকম ভাবে পাঞ্জাব শুরু করেছিল একই রকম ভাবে হায়দ্রাবাদ শেষ করে, মানে গোটা ম্যাচ জুড়ে বোলাররা হাউতাস করছে। মানে এরপর সবাই ড্রেসিং রুমে যাবে, যে যার দিয়ে ব্যাটসম্যানরা পুরো সেলিব্রেট করবে, ভাই জিতেছি জিতেছি, বোলাররা যে যার ঘুমিয়ে পড়বে। সেটা হায়দ্রাবাদের টিমের হোক পাঞ্জাবের টিমের হোক, কারোর কোনো রেসপেক্ট নেই, মানে নাথিং। এরকম এগুলো কি ধরনের খেলে, যতই 250 রানের ম্যাচ হোক, বাট এইসব ম্যাচ দেখতে লিটারেলি কোনো মানে মজা আসে না। শুরু থেকে দেখছি না হাইলাইট চলছে গোটা ম্যাচ। যাই হোক, তো আমি শান্তনু, আপনারা দেখছেন ফাইনালি বাঙালি। আজকে ম্যাচ ছিল হায়দ্রাবাদ ভার্সেস পাঞ্জাব। তো প্রথমে পাঞ্জাব ব্যাট করতে আসে, অ্যান্ড যেটা প্রিয়ান্স আরিয়া আগের ম্যাচেও করেছিল সেম জিনিস আজকে রিপিট করলো। 13 বলে 36, তারপরে আউট হয়। আর তার সাথে প্রভসিমরন প্রিয়ান্স আরিয়ার একটা আনকেপ্ট ওপেনিং ডিউটি, সেটা কিন্তু পাঞ্জাবের জন্য বিশাল হিট যাচ্ছে, বিশাল। অ্যান্ড তারপরে আসছে শ্রেয়স আয়ার। তো এই টপ 3 এর মধ্যে কেউ একজন প্রত্যেক দিনই দাঁড়িয়ে যাচ্ছে অ্যান্ড ম্যাচটাকে জাস্ট কিল করে দিচ্ছে। সেই জন্যই পাঞ্জাবকে এবারে এত বেশি ডমিনেটিং লাগছে। মানে আমরা লিটারেলি এটা ভাবতে শুরু করেছি অনেকে যে পাঞ্জাবের কাছে বিশাল চান্স আছে এবারে আইপিএল ট্রফি তুলে নেওয়ার। এরপর পাঞ্জাব ডুইং পাঞ্জাব থিংস যদি না করে, তাহলে এবারে বিশাল বড় চান্স, যথেষ্ট ব্যালেন্স টিম। তো আজকেও প্রিয়ান্স আরিয়া প্রভসিমরন মিলে বিশাল স্টার্ট দেয় একটা। দেখেই মনে হচ্ছিল যে এবারে হয়তো হায়দ্রাবাদ শেষ। মানে যেরকমটা চেন্নাইয়ের সাথে হচ্ছে রিপিটেটিভলি আছে, যেটা মুম্বাইয়ের সাথে হচ্ছে রিপিটেটিভলি হচ্ছে, হায়দ্রাবাদের সাথে সেম জিনিসটাই হবে, মানে সেরকম ভাবেই মার খাচ্ছিল। তারপর শ্রেয়স আয়ার আসে আজকে 36 বলে 82 রান। শ্রেয়স আয়ার ইন্ডিয়া টিমে এখনো বাইরে, T20 টিমের। ওডিআই টিমে পাকাপোক্ত ভাবেই আছে, টেস্ট টিমে ছেড়ে দিন, টেস্ট টিমে নেই। বাট T20 টিমে আমি জানি না বিসিসিআই কিভাবে তাকে ফিট করবে, বাট তাকে ফিট করার দরকার। মানে এইরকম একটা রিলায়েবল প্লেয়ার, যে যার মেন্টালিটিও এরকম যে আমি আউট হই না হই, আমাকে প্রত্যেকটা বলে ব্যাট চালিয়ে যেতে হবে। মানে এবারেও দেখুন দুটো কি তিনটে মনে হয়, দুটো মনে হয় আপনার আন্ডার 15 রান করেছে, বাট সেগুলোতেও স্ট্রাইক রেট প্রত্যেকটা কিন্তু অলমোস্ট 200-র কাছাকাছি। 4-6 মারছে অ্যান্ড তারপরে মারতে গিয়ে আউট হচ্ছে, অ্যান্ড পরের ম্যাচে আসছে আবার ব্যাট চালিয়ে যাচ্ছে। আজকেও সে একই রকম ভাবে 36 বলে 82 রান করে। সমস্যাটা হয়েছে নেহাল ওদেরাকে নিয়ে। নেহাল ওদেরা কিন্তু এরকম প্লেয়ার নয় যেখান থেকে যে কোনো সময় থেকে মোমেন্টাম ধরে নেবে। নেহাল ওদেরা প্রত্যেকবারই ফিট হয়, যখন মুম্বাইতে খেলতো তখনও এসে এসে মারতে পারতো না। একটু ফিট হবে অ্যান্ড তারপরে ব্যাট চালাবে। তো তারা তাকে চারে খেলাচ্ছে। আমার মনে হয় যে চারে তারা যেটা স্টোইনিস পাঞ্জাবের করতে, স্টোইনিসকে তারা দেখতে পারে। বাট যদি আমরা লেফটি রাইটি কম্বিনেশন দেখি, কারণ উপর দিকে প্রিয়ান্স আরিয়া একমাত্র লেফটি আছে, তাহলে নেরাদেরকে খেলানো ঠিক আছে। বাট আমার মনে হয় যে নেরাদের করে নিচের দিকেই ট্রাই করতে পারে, কারণ প্রত্যেকটা ম্যাচে স্ট্রাইক রেট একটু কমই, মানে খুব খারাপ বলবো না, বাট যেভাবে পাঞ্জাবের খেলার টেমপ্লেট, খেলাটাকে স্লথ করে দেয় একটু। তো আমার মনে হয় যে এখানে তারা স্টোইনিস যেহেতু ভালো ফর্মে আছে, স্টোইনিসকে ওরা উপর দিয়ে ব্যাট করতে পারে। ম্যাক্সওয়েল ফর্মে নলে ম্যাক্সওয়েল কথা বলতাম, ম্যাক্সওয়েল রান পাচ্ছে না, ম্যাক্সওয়েলকে নিচে থেকে নামানো বেটার। বাট স্টোইনিসকে তারা উপর দিকে ট্রাই করতে পারে। বাট ঠিক আছে, যদি আজকে ম্যাচটা হারলো বলে কথা, যদি জিতে যেত হয়তো এত কথা হতো না। তবে এই চেঞ্জটা করতে পারে শশাঙ্ক সিং আগের ম্যাচে রান করেছিল, আজকে তাকে প্রমোট করা হয়, বাট সেখানে খেলতে পারেনি। যার কথা বললো স্টোইনিস, ভাই লাস্ট ওভারটা ওটা কি করলো মোহাম্মদ শামি, 4-6 প্লাস 4 বলে 4-6। মানে সেই মোহাম্মদ শামিকে দেখা যাচ্ছে না এরপর থেকে, জবে থেকে চোটে এতদিন খেলেনি ইন্ডিয়ার হয়ে, দিয়ে তারপর যখন ফিরলো তখনও এই T20 ইংল্যান্ডের এগেনস্টে দুটো সম্ভবত খেললো, সেখানেও রিদমের মধ্যে লাগেনি। আইপিএল আসার পর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো বল করছিল, ওটা যদিও ওডিআই ফরম্যাট, তার সাথে আমরা T20 ধরতে পারি না। বাট T20-তে যেটা গুজরাট হয়ে করতো পাওয়ার প্লেতে ওই সুন্দর বোলিংটা, সেটা কিন্তু আমরা মিস করছি হায়দ্রাবাদে। মানে ইকোনমিক্যাল থাকছে না, অ্যাটলিস্ট ইকোনমিক্যাল থাকতো গুজরাটের হয়ে। পাঞ্জাবের হয়ে একটা একটা করে উইকেট কোনো কোনো ম্যাচে পাচ্ছে, বাট প্রচুর বেশি মার খাচ্ছে। এটা কিন্তু পাঞ্জাবের জন্য একটা সমস্যা হচ্ছে, কারণ মোহাম্মদ শামিকে তারা রিপ্লেস করতে পারবে না। এক তো এক্সপিরিয়েন্স, তারপর এত টাকা দিয়ে কিনেছে, তারপর সেরকম কোনো ভালো বোলার আছে, একজন আছে জয়দেব উনাদকাট, বাট আমার মনে হয় না জয়দেব উনাদকাট হার্ষদ পটেলকে তারা একই 11-এ খেলাবে। দুজনেই ওই একই টাইপেরই বোলার। তো আমার মনে হয় তাকেই খেলে যাবে। অ্যান্ড মোহাম্মদ শামি যদি না রিদম খুঁজে পায় নিজের, এক তো প্যাট কামিন্স কোনোদিনই বিশাল বড় T20 বোলার নয় যে কোনো সময় গিয়ে ম্যাচ
ফিরিয়ে আনবে বা যে কোনো সময় একটা বিশাল বল করে উইকেট নিয়ে নেবে, দ্যাট মিনস ইকোনমিক্যাল একটা। কিন্তু সেখানে যদি মোহাম্মদ শামি সেই রানটা লিকি করে দেয়, তো সেটা তো কোনো টিমকে আলাদা করে কোনো ইম্প্যাক্ট দিচ্ছে না। তো মোহাম্মদ শামির ফর্মটা একটু কনসার্নিং হায়দ্রাবাদের জন্য। মোহাম্মদ শামি যদি ভালো ফর্ম পায়, হায়দ্রাবাদের যে ব্যাটিং আছে আজকে আমরা যেটা দেখলাম, হায়দ্রাবাদ কিন্তু এই জায়গাতেও কামব্যাক করতে পারে। বাট হ্যাটস অফ টু স্টোইনিস ভাই, ওটা এই আইপিএল আমার মনে হয় ওই লাস্ট ওভারটা ওটা আইপিএল এর একটা বিশাল বড় হাইলাইট হয়ে থাকবে, মানে সবার মনে হবে ওইরকম ভাবে 4টা 6 মারা, আনবিলিভেবল। কিন্তু আমার সেখানেই মনে হয়েছিল যে এখান থেকে যদিও ম্যাচটা হাতের মধ্যে ছিল, আমরা ভাবছিলাম যে 210-220 মতো রান হবে, বাট সেটা হঠাৎ করে 240-45 যখন চলে গেল, আই থিঙ্ক 245, হ্যাঁ 245 যখন চলে গেল, ওই ওভারটাতেই মনে হয়েছিল যে আর যদিও যা কিছু করতে পারতো হায়দ্রাবাদ আর সম্ভব নয়, কারণ পুরো মোমেন্টামটা চেঞ্জ হয়ে যায়। বাট দেয়ার কেম আতাপি আর বাতাপি, দুই তো ভাই এতদিন কি করে কতগুলো টিম চুপ করে রেখেছিল, আমি সেটাই ভাবছি। আজকে প্রথম দিকে টুংবাং ব্যাট চালাচ্ছিল, দুজনেরই কিন্তু সেভাবে ব্যাটে কানেক্ট হচ্ছিল না, কিন্তু একটা নো বলে ক্যাচ হয়, ক্যাচ মিস হয়, অনেক কিছু হয়। তো যা হোক করে, কারণ এই ম্যাচটা তো জিতে যায় না, সবাই সাধারণভাবে যতজন ফ্যান দেখছিল খেলা সবাই ভাবতো যে যতই মারুক এই ম্যাচটা তো হায়দ্রাবাদ জিততে পারবে না, কারণ ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। তারপর একটু সেট হওয়ার পর যা শুরু করলো দুজনে মিলে, আমি জানি না অভিষেক শর্মা কি খেয়ে নেমেছিল আজকে, মানে যেরকম নীতা আম্বানি হার্দিককে টিকা দিয়ে পাঠিয়েছিল কলকাতার এগেনস্টে, সেরকম কাব্যা করেন কি করেছিল জানে না। বাট এত ক্লিন হিটিং, মানে টপ অর্ডার ব্যাটসম্যান হয়ে ইন্ডিয়াতে লেফটি একজন কবে এত ক্লিন হিট করেছে, আর হেলিকপ্টার শট মারছে লেফটি হয়ে। আমরা তো ভাবতাম যুবরাজ সিং, নেক্সট যুবরাজ সিংকে আমরা দেখতে পাচ্ছি অভিষেক শর্মার মধ্যে, বাট যুবরাজ সিং, ধোনি, সুরেশ রায়না কভার ড্রাইভ গুলো যখন কভারের উপর দিয়ে মারছে, সবাইকে দেখিয়ে দিয়েছে, মানে ক্লাস পুরো। অভিষেক শর্মার একটা ব্যাপার আছে যে কনসিস্টেন্সি, যেহেতু ওই অত স্ট্রাইক রেটে খেলে ওইরকম একটা মেন্টালিটি, তো সেখানে কনসিস্টেন্ট হওয়া খুবই মানে একটা চাপের ব্যাপার। বাট সে স্যার যেহেতু করে দেখাচ্ছে, আমার মনে হয় যে এখনো ইয়াং অভিষেক শর্মা, বাট একটু কনসিস্টেন্সি আনতে হবে, কারণ নইলে টিম চাপে পড়ে যাবে। অন্তত কিছুটা করে রান, 30-35টা করে রান যদি প্রত্যেকটা ম্যাচে দিতে পারে এভারেজ, সেটা অনেক বেশি অনেক বেটার হয়। তো আজকের ম্যাচে আজকে সেঞ্চুরি আই থিঙ্ক থার্ড হাইস্ট স্কোর হয়ে গেল ইন্ডিয়ান মধ্যে, তো সবচেয়ে বেশি। যদি লাস্ট অব্দি টিকে থাকতো, গেলেরটা হয়তো ভাঙতো না, বাট ব্রেন্ডন ম্যাককালামের হয়তো যে 158 সেটা হয়তো ভেঙে দিত। তো এই ইনিংসটা বিশাল বড় একটা তাকে বুস্ট দেবে। অ্যান্ড হায়দ্রাবাদ যদি জিততে শুরু করে এবারে, তাহলে অভিষেক শর্মাকে আমরা আবার সেই যেটা আমরা এক্সপেক্ট করছিলাম এবারে, যে অভিষেক শর্মা এবারে হয়তো বেস্ট ইন্ডিয়ান ব্যাটার হয়ে উঠবে, শুরুতে মনে হচ্ছিল, সেটা এখনো হওয়ার চান্স আছে, কারণ এখনো মিড আইপিএল এখন শুরু হয়নি, মানে প্রতিটা টিম 5-6 করে ম্যাচ খেলেছে। যাই হোক, ট্রাভিস হেডকে বিশাল বড় কিছু বলবো না, বাট হ্যাঁ ভালো ভালো তাকে সঙ্গ দিয়েছে, কারণ এই রানটা চেজ করতে গিয়ে সেই যে স্ট্রাইক রেটে খেলছিল সেটাতে চেজ হতো না। তবে কি এতদিন যেহেতু রান পাচ্ছিল না, আজকে কিন্তু টিকে ছিল, অ্যান্ড ব্যাটের শুরুর দিকে কানেক্ট হচ্ছিল না, পরের দিকে ম্যাক্সওয়েলের সাথে যে সবাই দেখেছে নিশ্চয়ই, ম্যাক্সওয়েলের সাথে যে ফেস অফটা হলো, দিয়ে স্টোইনিস ঢুকে গেল, মানে পুরো পাতি অস্ট্রেলিয়ান মেন্টালিটি, নিজের টিমের ছেলেকেও স্লেজ করতে ছাড়ে না, ওটা দেখতে মজা লেগেছে ভাই। বাট ওখানে ওই ম্যাক্সওয়েলকে 6 মারলো, অ্যান্ড তার পরের ওভারেও চাহালকে 6 মারলো, তো তার সেখানে স্ট্রাইক রেটটা বেড়ে যায়, বুস্ট হয়ে যায়, তারপরে আউট হয়ে যায়। তারপরে ক্লাসেন তার কিছু থাকে না ম্যাচটাতে, অভিষেক শর্মা ছিল, অভিষেক শর্মা যদি ওই একই সময় আউট হয়ে যেত, জানে না হায়দ্রাবাদ কি করতো, কারণ তারপরে ক্লাসেন, ঈশান কিষান তারা এসে বিশাল বড় কিছু করেনি, অভিষেক শর্মা একাই গোটা ম্যাচটা একাই খেলে নিয়ে গেছে। তো ব্যাটিং নিয়ে কি বলবো, ব্যাটিং নিয়ে সবই ঠিক আছে, কারণ পরের দিকের ব্যাটসম্যানরা তো সেভাবে আজকে সুযোগই পায়নি। বাট পাঞ্জাবের বোলিং নিয়ে যদি বলি, পাঞ্জাবের বোলিং এর একটা সমস্যা হয়েছে, যেটা ফার্গুসনের উঠে যাওয়া। ফার্গুসন যদি চোট না পেতো, আমি প্রিটি শিওর এই ম্যাচটা অনেক বেশি ক্লোজ হতো, কারণ এখন নটা বল ছিল, বাট শশাঙ্ক সিং, ম্যাক্সওয়েল, স্টোইনিসকে দিয়ে বল করাতে হয়েছে, হয়তো সেটা অত বেশি করাতে হতো না। ফার্গুসন ভালোই বল করছিল যতদিন এই আইপিএলে খেলছে, তো আই থিঙ্ক ফার্গুসন থাকলে পাঞ্জাব ম্যাচটা জিতেও যেতে পারতো। বাট তাছাড়াও মার্কো জনসন, ইয়াস ঠাকুর, এরা 2 ওভারে 30-40 করে রান দিয়েছে, এটা একটা কনসার্নিং বিষয়। যেটা শেষ আর পরে এসে বললো যে শুধু ফার্গুসনের দোহাই দেবো না, বাকি যে প্লেয়ার গুলো আছে তারাও ম্যাচ জেতানোর ক্যাপাবিলিটি রাখে, অ্যান্ড সত্যি এত বেশি রান আছে, সেখানে যদি একটু বুদ্ধি করে বল করতো। চাহালের বোলিং দেখে ভালো লেগেছে, চাহাল যতই 4 ওভারে 56
থাক, পিচটা কিছু ছিল না, বাট অ্যাটলিস্ট চেষ্টা, যেরকম অপোনেন্টে ওইদিকে হার্ষেল প্যাটেল যেমন ওরা বাকি সবাই রান খাচ্ছিল, বা হার্ষেল প্যাটেল ওই নিজের স্লোয়ার গুলো, ভ্যারিয়েশনস গুলো ঠিকঠাকভাবে ব্যবহার করছিল, সেই জন্য 4টা উইকেট পেয়েছে। এবারে চাহালের বলে শুরুতে ক্যাচ উঠে যায়, আর একটা বল তো সামনে পড়ে গেল, মনে করেন নোম্যান ফিল্ডে পড়ে গেল, কিন্তু চাহালের বলে আপনার সুযোগ আসছে, চাহাল বুদ্ধি করে বল করছিল, এবারে পিছিয়ে কিছু না থাকলে সেটা কিছু করেননি, আবার পরের দিকে ডিউর ব্যাপার থাকে। তো শশাঙ্ক সিংকে দিয়ে বল করে নিচ্ছে, ম্যাক্সওয়েল 3 ওভারে 40 রান খেয়েছে। আর্শদীপ ভালো বল করেছে, আর্শদীপ 4 ওভারে 37 রান দিয়েছে। ম্যাচের খুব বেশি কিছু ক্রিটিক্যাল অ্যানালিসিস এর কিছুই নেই, কারণ সত্যি কথা বলতে পিচ সাথে কিছু ছিল না, জাস্ট বল করছে, ব্যাটে লাগাও, চাচ্ছ। এমনিতে হায়দ্রাবাদের পিচে কিছু থাকে না, আজকে তো পুরো পাতি রোড। হায়দ্রাবাদ একটা জিনিস করেছে এবার আজকে, এহসান মালিঙ্গাকে খেলিয়েছে শ্রীলঙ্কার, সে 2 উইকেট পেয়েছে। যাই হোক, তবে আমি একটু নজর রাখবো শেষে পয়েন্টস টেবিলটার দিকে। এক সেকেন্ড, ওকে। হ্যাঁ, তো আজকের ম্যাচের আপডেটের পর লাস্টে চলে এলো চেন্নাই সুপার কিংস, ঠিক আছে। চেন্নাই সুপার কিংস, মুম্বাই ইন্ডিয়ান্স লাস্টে, আর হায়দ্রাবাদ এখন 8-এ আছে। এবারে পাঞ্জাব টপ 4 এর মধ্যে ছিল, আজকে হারার পর 6 নম্বরে চলে এসেছে, যেটা পাঞ্জাব কিংস এর ফিক্স করার প্লেস। যেরকমই খেলুক ওরা ওই 6-এ, তখন 8টা টিম থাকলে 6-এ ফিনিশ করতে, এখন 8-এ ফিনিশ করে 10টা টিমের জন্য, বাট 6-এ চলে এসেছে পাঞ্জাব। রাজস্থান রয়েছে এখন 7-এ, ব্যাঙ্গালোর 5-এ, টপে দিল্লি 4টা জিতেছে, গুজরাট 6টার ম্যাচের মধ্যে 4টা জিতেছে, গুজরাট 2-এ আছে, লখনৌ 3-এ আছে, কলকাতা আছে 4-এ। তো এখান থেকে কিন্তু পয়েন্ট টেবিলটা নিয়ে আলোচনা করার কারণ হলো, এখানে এই ম্যাচটা হায়দ্রাবাদ জেতার পর একটা জিনিস কি হলো, পুরো লিগটা খুলে গেল, ঠিক আছে। চেন্নাই অনেকটা পিছিয়ে পড়েছে, 5টা ম্যাচ হারা, বাট মুম্বাই যদি পরের ম্যাচে দিল্লিকে হারিয়ে, দিল্লির উপরে আছে, মুম্বাই যদি পরের ম্যাচে দিল্লিকে হারিয়ে দেয়, তাহলে পয়েন্ট টেবিল কিন্তু পুরো আপসাইড ডাউন হতে, কারণ এখনো যেটা বললাম যে এখনো কিন্তু মিড আইপিএল আসেনি, এখনো প্রত্যেকে 1টা কি 2টো করে ম্যাচ খেলবে, অনেকে 3টে ম্যাচ খেলবে, তারপরে কিন্তু মিড আইপিএল আসবে। তো তখনও যদি প্রায় সবাই অলমোস্ট সমান সমান থাকে, তাহলে সেকেন্ড হাফটা কিন্তু বেশ ভালোভাবে জমে যাবে। তো আশা করবো আমি যে পরের ম্যাচটা মুম্বাই জিতুক, দিল্লিকে হারিয়ে, কারণ দিল্লি এখন একটা হারেনি, তাহলে মুম্বাই জিতলে মুম্বাই হয়তো এখান থেকে হতে পারে 7-এ চলে এলো, দিল্লি নিচের দিকে নেমে গেল, সেটা কিন্তু একটা টুর্নামেন্টটাকে জমিয়ে দিতে পারে। যাই হোক, তো আজকের ম্যাচের সবচেয়ে ভালো শট আপনাদের কোনটা লেগেছে, কার প্রচুর ছক্কা দেখতে পেয়েছি আমরা, তো সেটা কমেন্টসের মধ্যে জানান। অ্যান্ড আপনাদের কি মনে হয় যে হায়দ্রাবাদ এরকম জায়গা থেকে কি কামব্যাক করতে পারবে, সেটা কমেন্টসের মধ্যে জানান। আমি ছিলাম শান্তনু, আপনারা দেখছিলেন ফাইনালি বাঙালি। চলুন, নমস্কার।